আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। করোনামুক্ত হলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 13 অক্টোবর তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। বন্দরবাজার ফাঁড়ি সাময়িক বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়ে যেতে সহযোগিতাকারীদের চিহ্নিত করে তদন্ত শুরু। রায়হানের পরিবারের সাথে তদন্ত দলের সাক্ষাৎ। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেনকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের দায়ে বন্দরবাজার ফাঁড়ি 2IC এসআই হাসান সাময়িক বরখাস্ত। এসআই আকবরকে গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছে সিলেটে। সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালিত। ক্যাম্প ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদরের চালিয়ায় মসজিদ ও স্কুল নির্মাণ কাজ শুরু। ভিডিও কনফারেন্স কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে আরো 1.5 সহস্রাধিক মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1700। সিলেটে কমে আসছে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবিতে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের মানববন্ধন। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সহায়তা প্রদানের দাবি। আদিবাসী নেতা মিলন রাওকে অপহরণ ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনামুক্ত হয়েছেন। এর আগে গেল 13 অক্টোবর তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরিকল্পনা মন্ত্রী করোনা থেকে সেরে ওঠার বিষয়টি তিনি নিজে ফেসবুকে জানিয়েছেন। কিছুদিন আগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর 13 অক্টোবর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন দুপুরে মন্ত্রীকে সিএমএইচে ভর্তি করানো হয়। পরে ধীরে ধীরে মন্ত্রীর শরীর সুস্থ হয়ে ওঠে এবং আজ দ্বিতীয় করোনার রিপোর্ট নেগেটিভ আসে। সিলেট মহানগরী বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমেদের বাড়ি পরিদর্শন করে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। মঙ্গলবার রাত 8টার দিকে নিহারিপাড়াস্থ রায়হানের বাসায় যান তারা। এ সময় রায়হানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তদন্ত দলের সদস্যরা। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়ে যেতে কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য সহযোগিতা করেছেন কিনা ঘটনাটি তদন্ত করে দেখছে দলটির সদস্যরা। তদন্ত দলের নেতৃত্বে রয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আইয়ুব। রায়হানের পরিবারের সাথে কথা বলার পর তদন্ত কমিটির প্রধান এআইজি মোহাম্মদ আইয়ুব সাংবাদিকদের বলেন, এসআই আকবর পালিয়ে যাওয়ার সাথে আর কেউ সংশ্লিষ্ট আছে কিনা সে বিষয়টি তদন্ত করার জন্যই আমাদের সিলেটে আসা। এই তদন্তের অংশ হিসেবে আমরা রায়হানের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। গেল 11 অক্টোবর সকাল 6টা 40 গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশিক এলাহি। চিকিৎসাধীন অবস্থায় 7টা 50 রায়হান মারা যান। প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় নগরী কাষ্ঠখোরে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গিয়েছেন, কিন্তু পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে 10,000 টাকার জন্য ফাঁড়িতে নির্যাতনের হত্যার অভিযোগ তোলা হলে পুলিশের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নিহত রায়হানের স্ত্রী তান্নি বাদী হয়ে হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন। এরপরই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এএসআই আশিক এলাহি, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। 12 অক্টোবর দুপুর থেকে লাপাত্তা হয়ে যায় এসআই আকবর হোসেন। গেল 10 দিনেও কোনো খোঁজ পায়নি পুলিশ ও পিবিআই। গত মঙ্গলবার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পুলিশ লাইন থেকে গ্রেফতার করে পিবিআই, পরে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেয় তাকে। হ্যাঁ, আপনারা পত্রপত্রিকা হয়তো দেখেছেন যে সাব ইন্সপেক্টর আকবর কিভাবে পালিয়েছে, এখানে কোনো পুলিশ সদস্যের সহযোগিতা ছিল কিনা সেটা বিষয়টা আমরা দেখতে আসছি আর কি। আর আমি এখানে আসছিলাম, আমি রায়হান সাহেবের মার সাথে একটু কথা বললাম, ওনার ওয়াইফের সাথে কথা বললাম, আত্মীয়স্বজনের সাথে কথা বললাম, ওনারা এই বিষয়ে ওনারা জানেন কিনা বা কিছু শুনেছেন কিনা, আর সার্বিকভাবে মামলার ঘটনার পরিস্থিতি কতটুকু পর্যন্ত গেল ওনারা জানতে চেয়েছেন। আমি যতটুকু জানি বলেছি, তারপরেও বলেছি যদি ওনাদের কাছে কোনো তথ্য থাকে বা জেনে থাকেন সেটা যাতে আমাদেরকে ইনফর্ম করেন। মামলাটা তদন্ত করছে পিবিআই। থ্যাংক ইউ। না, সেটা আসলে আমি এখন বলার সময় হয়নি, আমি আমার কর্তৃপক্ষকে জানাবো আমি যতটুকু পেয়েছি। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ নামের এক যুবককে নির্যাতন করে মেরে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালাতে সহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগে একই ফাঁড়ির
টুআইসি এসআই আহসানুদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা করেছেন এসআই হাসানুদ্দিন। এছাড়া আকবরের অপরাধের তথ্য গোপন করেছেন তিনি। তাই এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেট মহানগরীর বন্দরবাজার ফাঁড়িতে 10 অক্টোবর রাতে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমেদকে নির্যাতন করেন। পরদিন সকালে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করলে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে আকবর হোসেন পলাতক রয়েছে ও বরখাস্ত হওয়া টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হান হত্যা গ্রেফতার কনস্টেবল টিটু চন্দ্র দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর। রায়হান হত্যার 11 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আকবরকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে সিলেটবাসী। এই ধারাবাহিকতায় আজও সিলেটে চলছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি। বুধবার দুপুরে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র, যুবক ও শ্রমিক অধিকার পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা অতি দ্রুত আকবর সহ রায়হান হত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জীবনে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। আর্থসামাজিক উন্নয়ন ও আর্থ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা কমিউনিস্ট এগেইনস্ট পভার্টি কেয়ার ফাউন্ডেশন। বুধবার সকাল 11টায় ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চালিয়া গ্রামের একটি কমিউনিটি মসজিদ ও স্কুলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভিডিও কনফারেন্সে ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করা। দারিদ্র্য একটি অভিশাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দারিদ্র্যমুক্ত দেশ করতে অনেক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছে, এর মধ্যে কেপ ফাউন্ডেশন অন্যতম। তিনি বলেন, এর পূর্বেও কেপ ফাউন্ডেশন দরিদ্র মানুষকে নৌকা দিয়ে তাদের অর্থ উপার্জনের একটি মাধ্যম করে দিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সামাদ, ফাউন্ডার ও সিইও আব্দুল নূর হুমায়ুন, লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার মইনুল ইসলাম, মেন্টাল হেলথ প্রজেক্টের প্রধান পলি ইসলাম, অ্যাডভাইজার অ্যাম্বাসেডর শেখ কাউসার আলী, প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আরো অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে বাংলাদেশ অতি শীঘ্রই 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ, স্থিতিশীল অর্থনীতি হিসেবে গড়ে উঠবে। আমরা সত্যিকার ভাবে সোনার বাংলা অর্জন করতে পারবো। আপনারা যে কাজটি করেছেন, আমাদের 1 নম্বর প্রোগ্রাম হচ্ছে দারিদ্র্য বিমোচন। আপনারা শুনে খুশি হবেন, গত কয়েক বছরে আমরা দারিদ্র্য বিমোচন মোটামুটি ভাবে অনেক দূর অগ্রসর হয়েছি। আমাদের দারিদ্র্যতে 42% ছিল, সেইটা এখন কমে 20%-এ নেমে এসেছে। আর অতি দরিদ্রের সংখ্যা কোথায় 24% ছিল, এখন প্রায় 10%। সম্প্রতি কোভিডের কারণে কিছু কিছু দারিদ্র বাড়ার সম্ভাবনা আছে। সারা দেশে আরো 1.5 সহস্রাধিক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশের 110টি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের ফল আসে করোনা পজিটিভ। এছাড়া একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় 1700। আরও গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরো 24 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশে যে 24 জন মারা গিয়েছেন তাদের মধ্যে পুরুষ 19 জন ও নারী 5 জন। আর সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5723 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় দেশে আরো 110টি পরীক্ষাগারে 14,091টি নমুনা সংগ্রহ ও 14,086টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 1545 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,93,131 জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 22,06,411টি। এতে আরো বলা হয়, গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,704 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 3,09,445 জনে। প্রায় 7 মাস ধরে সিলেট বিভাগ জুড়ে করোনার প্রাদুর্ভাব। প্রথম দিকে দাপট বেশি থাকলেও দিন দিন কমে আসছে সংক্রমণ, কমছে পজিটিভ শনাক্তের সংখ্যাও, কমছে মৃত্যু। এছাড়া বিভাগ জুড়ে কমছে হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীর সংখ্যা। বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে ছিলেন 169 জন। এর মধ্যে সিলেট জেলার 26, হবিগঞ্জের 41 এবং মৌলভীবাজারের 102 জন। এর আগে সিলেটে একদিনে 1000-এর অধিক লোককে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ঘটনাও ঘটেছে। গেল 7 মাসে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় 19,491 জনকে। আর হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পান 19,322 জন।
এদিকে সিলেট বিভাগ থেকে গেল 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন 21 জন। এর মধ্যে সিলেটের 18, হবিগঞ্জের 2 আর মৌলভীবাজারের 1 জন। আর নতুন এই 21 জন সহ বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,287 জন। এর মধ্যে সিলেটে 7,343, সুনামগঞ্জে 2,382, হবিগঞ্জে 1,795 এবং মৌলভীবাজার জেলায় 1,767 জন। অপরদিকে গেল 24 ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 64 জন। এই 64 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়েছেন 11,731 জন। এর মধ্যে সিলেটে 6,772, সুনামগঞ্জে 2,304, হবিগঞ্জে 1,509 ও মৌলভীবাজারে 1,646 জন। সিলেট বিভাগে করোনা ভাইরাসের টানা 6 দিন কেউ মারা যাননি, তাই মৃতের সংখ্যা আগের মতো 225ই আছে। করোনা পরিস্থিতি বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যবিধি মেনে দ্রুত খুলে দেওয়া ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সহায়তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন ও সিলেটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে যখন সবকিছু খুলে দেওয়া হয়েছে তখন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত পরিচালিত প্রতিষ্ঠানের পক্ষে বর্তমান পরিস্থিতিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বেতন ভাতা প্রদান ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সময়মতো বেতন ভাতা না পাওয়ায় সারা দেশে প্রায় 60 লাখ শিক্ষা প্রতিষ্ঠানে 12 লাখ শিক্ষক আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যবিধি মেনে ও অনতিবিলম্বে খুলে দেওয়া এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আর্থিক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শিশির সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এম আমির উদ্দিন পাবেল, আব্দুল ওয়াদুদ তফাদার, প্রবাল ক্রান্তি ভট্টাচার্য, সুরঞ্জিত তালুকদার, শামসুদ্দোহা, লবিবুর রহমান, শাহেদ হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, নাজমুল আনসারি, চিনু আক্তার সহ আরো কয়েকজন শিক্ষক। আদিবাসী ওরাও জনগোষ্ঠীর নেতা মিলন ওরাওকে অপহরণ ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল 3টায় নগরীর কোর্ট পয়েন্টে ওরাও জনগোষ্ঠী ভূমি রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী ইন্দ্রাণী সেন শম্পার পরিচালনায় প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, বালুচর চন্দন টিলার বসবাসরত ওরাও আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় বসবাস করে আসছে, কিন্তু দীর্ঘদিন ধরে একদল ভূমি খেকোয়ার চক্র তাদের জমি জমা জাল দলিলের মাধ্যমে দখল করে নিচ্ছে। রাজনৈতিক ক্ষমতার আশ্রয়ে প্রশ্রয়ে এসব ভূমি খেকোয়ারা তাদেরকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে। এর প্রতিবাদ করায় মিলন ওরাওকে অপহরণ করা হয়েছিল। বক্তারা অবিলম্বে এই ভূমি খেকোয়ার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওরাও জনগোষ্ঠীর ভূমি রক্ষা কমিটি সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, গণফোরাম সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আনসার খান, সাম্যবাদী দল সিলেটের সম্পাদক কমরেড ধীরেন সিংহ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী, বাসদ সিলেটের সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায়, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।